গুড ইভিনিং সবাইকে, আরো নিউজের পর্দায় ফের আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডাল্ট স্পোর্টস নিয়ে আমি শান্ত চলে এসেছি আর একবার এবং একটি ফ্রেশ এবং ঝকঝকে এপিসোড নিয়ে। আমরা অ্যাডাল্ট স্পোর্টসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তার থেকে সব থেকে রোমাঞ্চকর বিষয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল, এবং আইএসএল এর কিন্তু যাবতীয় সমস্ত আপডেট কিন্তু আমরা দিয়েছি। আইএসএল নিয়ে যা যা কন্ট্রোভার্সি হয়েছে সেগুলোও আমরা বলেছি, এবং আজকে কিন্তু সেরকমই একটা কন্ট্রোভার্সির একদম প্রথমে তা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আইএসএল এর একটা ভিডিও, আইএসএল এর জন্য একটা ভিডিও তৈরি করা হয়েছিল এটিকে মোহনবাগানে, যেটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্কের ঝড় উঠেছিল। সেইটাই থাকবে আমাদের প্রথম টপিক আজকে। এবং আজকে যার সাথে আলোচনা করবো প্রতিদিনের মতো আমাদের সাথে আছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান, তোমায় ওয়েলকাম আমাদের শোতে। মৌতান, প্রথম যে প্রশ্নটা তোমার কাছে যাব সেটা হচ্ছে যে এই ভিডিও বিতর্কটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলছে, এবং হ্যাঁ তো সমর্থকরা বেশ গর্জে উঠেছে বলা যায় এই বিষয়টা। তার কারণ হচ্ছে আলটিমেটলি এটিকে মোহনবাগান, আমি শুধু যদি মোহনবাগান শব্দটাকে ধরি, মোহনবাগান ক্লাবটাকে নিই এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গল, এই দুটো টিম কিন্তু যেভাবেই হোক না কেন মানুষের আবেগ, বাঙালির কাছে আবেগ। তো কোনোভাবে বাঙালির সেই আবেগে আঘাত করা হয়েছে সমর্থকদের মতামত কি মনে হচ্ছে? মানে এইখানে এখন দাঁড়িয়ে এই মানে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এর থেকে কিন্তু প্ল্যাটফর্ম থেকে কিন্তু মানে ওয়েব প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ভিডিওটিকে উইথড্র করে নেওয়া হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি স্ট্যাটাসটা মানে কেন হচ্ছে এই জিনিসগুলো? দেখো, প্রাথমিকভাবে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা রিজিয়নের একটা করে ভিডিও বানানো হয়েছে, ঠিক আছে? সেটা যেটা জেনারেলি যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে আমরা দেখি। তো এবার যেহেতু বাংলা থেকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ইনক্লুশন হয়েছে আইএসএল এ, যেটা বারবারই আমরা জানি যে কোথাও একটা এটা আইএসএল এর গ্লোরি অনেক বেশি বাড়াবে, এটা ভেবেই কিন্তু এই দুটো টিমকে অনেকদিন থেকেই আইএসএল এর মঞ্চে এফএসডিএল কর্তৃপক্ষ চাইছিল। তাতে যতই টালবাহানা হয়ে থাক বা যতই নিজেদের শর্তে তারা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে আইএসএল এ মানে আইএসএল এর দরজাটা তারা যে এফএসডিএল যতই নিজের শর্তে দুই জায়ান্টের জন্য খুলে থাকুক, কিন্তু এই দুই ফুটবল জায়ান্টকে যে আইএসএল এর প্রয়োজন ছিল সেটা তাদের প্রতিটা পদক্ষেপে কিন্তু প্রকাশ পেয়েছে। এবার কথা হচ্ছে যে ভিডিওটা বানানো হয়েছিল সেই ভিডিওটা নিয়ে চূড়ান্ত বিতর্ক কেন তৈরি হলো না, আমি এই ডিটেলিংটায় যাব না, কারণ যাবা মানে আমার মনে হয় যে সেই ভিডিওটাকে আবার বারবার রিকল করার একটা ব্যাপার থেকে থাকে। যখন ভিডিওটা এসেছিল, যখন বিতর্ক তৈরি হয়েছে, আমরা সেটা নিয়ে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে অলরেডি যা যা ঘটেছিল সেটা আমরা বলেছিলাম। এবং যেহেতু আমরা অবভিয়াসলি সাংবাদিক পক্ষ, অর্থাৎ কখনোই আমরা কর্মকর্তাও নই, আমরা টুর্নামেন্টের আয়োজকও নই, এবং সরাসরি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি সমর্থকও নই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কারোর অ্যাঙ্গেলই এই ধরনের বিষয় বলতে পারি না, আমার রাইট নেই বলার। কিন্তু যা ঘটেছে এবং যেভাবে ভিডিওটা তৈরি হয়েছিল সেটা নিয়ে বিতর্ক উঠবে, এটা খুব স্বাভাবিক ছিল। বহু ইস্ট বেঙ্গল সমর্থক যেমন হয়তো কোথাও না কোথাও এটা নিয়ে এটিকে মোহনবাগান সমর্থকদের হয়তো কিছুটা ট্রোল করেছেন, কিছুটা মজা করেছেন, তেমন বহু ইস্ট বেঙ্গল সমর্থক কিন্তু এমনও রয়েছেন যারা এই বিষয়বস্তুটাকে এন্টায়ারলি ফুটবলের বদনাম হিসেবে দেখেছেন। এবং অবভিয়াসলি এক কথায় কোনো মোহনবাগান সমর্থকের কাছে এটা অ্যাকসেপ্টেবল ছিল না, এটা খুব নর্মাল ব্যাপার। এবার কেন ছিল না ইনফ্যাক্ট আমি আরো বেশি স্পেশালি শঙ্খ তোমার কাছে এই বিষয়টা আমি তোমাকে বলবো, বিকজ যেহেতু এটা তোমার জনার, আমি একদম টেকনিক্যাল পার্সন বলছি, যেহেতু এই প্রোমো বানানোর যে মেধা আমরা যেটাকে বলি, এটা আমার সত্যি বলতে এটা আমার পড়াশোনার বাইরে। আমি মানে খেলার মাঠের মানুষ, বাট যেহেতু মানে স্পেশালি আমি তোমাকে একটু ডিটেলে বলবো এই কারণে দর্শকদের, যে আমি যদি তোমাকে বলি বিং আ প্রফেশনাল পার্সন অ্যাবাউট অল দিস থিংস, তোমাকে আমি যদি বলি ব্যাখ্যা করতে এই প্রোমোটা, তুমি ভুলে যাও মোহনবাগান ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কথা আমি পরে আসছি, আমি আবেগটা নিয়ে তো আমি বলবো, কিন্তু আমি যদি তোমাকে টেকনিক্যালি বলি এই প্রোমোটা কেমন, তুমি কি বলবে বা তোমার ব্যাখ্যা কি থাকবে? মানে সেই আবেগের জায়গা থেকে আমি কি বলবো নাকি একদম না, আমি বলছি তুমি আমি বলছি আবেগটা সরিয়েই বলো, টেকনিক্যালি তোমার কেমন লেগেছে প্রোমোটা? মানে ঠিক আছে, মানে চোখে এসছে চলে গেছে, মানে রেজিস্ট সাস্টেইন করেনি কিছু। এক্স্যাক্টলি, মানে বিষয়টা কিন্তু কোথাও মেধায় আঘাত করছে না, বা এমন কিছু নেই যেটা খুব, এমন কোনো শব্দ নেই যেটা আকর্ষণ করবে, ক্যাচি নয়। তাহলে আলোচনাটা কেন হলো? শুধুমাত্র বিতর্কটা নিয়ে। বিতর্ক নিশ্চয়ই লাগে একটা কোনো কিছু। আমি এটা তোমাকে ইনফ্যাক্ট আমাদের ব্যাকস্টেজে আলোচনা হচ্ছিল মতো, সেটা হচ্ছে যে অনেক জায়গাতেই আর কি, মানে আমরা বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের কথা যখন তুমি বললে, আমি একদম সব থেকে বড় টুর্নামেন্টের কথাতেই আসি, আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ। সেক্ষেত্রেও কিন্তু প্রচুর ভিডিও তৈরি হয়, মানে শাকিরা থেকে শুরু করে আরো অনেকে ওনারা ভিডিও তৈরি
তৈরি করেছেন, অফিসিয়াল ভিডিওতেও তাদের দেখা গেছে রিকি মার্টিনের ভিডিও একদম শুরু থেকে যদি ধরা যায় তো এরকম ভিডিওতে প্রচুর হয়েছে। হ্যাঁ, সেইখানেও কিন্তু খুব সাবলীল ভাবেই অনেক অ্যাক্ট দেখতে পেয়েছি আমরা, ফুটবলারদের প্রেজেন্স দেখতে পেয়েছি আমরা। কিন্তু কোনো একটা জায়গা দিয়ে সেখানে কিন্তু এসেন্সটাকে ধরা হয়। তুমি যদি ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখো, যে দেশ আয়োজক তার এসেন্সটাকে ধরা হয়, তার বিউটি, তার স্পেশালিটি, এটাকেই তুলে ধরা হয়। আমি সেটাতেই আসছিলাম ওখানে, সেটাতে তার মানে বিষয়টা এখন এই জায়গাটাই দাঁড়াচ্ছে যে ভিডিওটা যে বিতর্কটা তৈরি হয়েছিল কোনো একটা জায়গায় গিয়ে হয়তো সত্যি, কারণ হচ্ছে এই দুটো ক্লাব আমাদের কাছে সেন্টিমেন্ট, ভীষণ বড় সেন্টিমেন্টের জায়গা, বাঙালির কাছে সেন্টিমেন্ট। তো ফলত আমার মনে হয় সেই সেন্টিমেন্টকে সত্যি হয়তো হার্ট করা হয়েছিল বলি, বা সত্যি কষ্ট পেয়েছিলেন তারা, নইলে অকারণে কেন ক্ষুব্ধ হবে। এবং মানে বিষয়টা দেখানোর কি অন্য কোনো পথ ছিল না? এই প্রশ্নটা বারবার উঠছিল। আরো ইউনিকনেস থাকতে পারতো, আরো ইউনিকনেস থাকতে পারতো। আমার মনে হচ্ছিল কোথাও আরেকটু মেধা থাকতে পারতো, আরেকটু মেধা থাকতে পারতো, আরেকটু ভাবার জায়গা থাকতে পারতো। তো সেই জায়গাটা ছিল না, এবং তারপরেই সেই প্রতিবাদ ওঠে সমর্থকদের পক্ষ থেকে, এবং অবভিয়াসলি সেটা এটিকে মোহনবাগানের পক্ষ থেকেও আইএসএল কে জানানো হয়। এবং ইনফ্যাক্ট মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত পরপর দুটো বিবৃতি আমরা পেয়েছিলাম অফিসিয়াল, যে কিভাবে তারা এগোচ্ছেন বা কি কি পরিবর্তনের জন্য তারা অ্যাপিল করছেন আইএসএল কর্তৃপক্ষ অর্থাৎ এফএসডিএল এর কাছে। এবং গতকালও কিন্তু মোহনবাগানের সচিব অর্থাৎ সৃঞ্জয় বসু তার সমর্থকদের উদ্দেশ্যে ফ্যান জোনে একটি বিবৃতি রাখেন, লিখিত বিবৃতি রাখেন, এবং সেখানেও কিন্তু বলা হয়েছিল শুধুমাত্র এই প্রোমো নয়, জার্সিতে যে 3 স্টার যেটা আইএসএল এর যে লোগোটা চ্যাম্পিয়ন হিসাবে, এটিকে চ্যাম্পিয়নশিপকে কাউন্ট করে যে লোগোটা দেওয়া হয়েছিল জার্সিতে, সেটাও উইথড্র করার জন্য তারা অনুরোধ করেছেন, এবং সেটাও সম্ভবত উইথড্র হতে চলেছে, অন্তত এফএসডিএল এর পক্ষ থেকে এরকম একটা দাবি করা হয়েছিল। অলরেডি একটা প্রশ্ন সবার প্রথম প্রশ্নই করেছিলেন অনয় নাথ, রিমুভ এটিকে এন্ড 3 স্টার অনলি মোহনবাগান, জয় মোহনবাগান। এটিকে রিমুভ করা কতটা সম্ভব হবে এটার একটা লিগ্যাল ব্যাপার থাকবে, কারণ যেহেতু কোম্পানি ফর্ম হয়েছে, সবটাই লিগ্যালি হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, মার্জ হয়েছে, এগুলোর তো একটা লিগ্যাল ফ্যাক্টর রয়েছে। বাট 3 স্টার কখনোই ম্যান্ডেটরি হতে পারে না, কারণ যেহেতু মার্জার হয়েছে তো তোমাকে টুর্নামেন্টগুলো মানে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ কাউন্ট করতে গেলে অন্যভাবে করতে হবে। এটা দাবি করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে যে তারা এটা নিয়ে পরবর্তীকালে ভাববেন বলে জানিয়েছেন, এবং হয়তো 3 স্টার যে লোগোটা এসছে জার্সিতে সেটা হয়তো রিমুভ হবে, এটা হয়তো পজিটিভ সাইন। একটা ছোট প্রশ্ন, আমার ছোট না, প্রশ্নটা হয়তো অনেক বড় পেরিফেরিতেই আসবে, অনেকেই করবেন হয়তো, আরো মানে কমেন্টেই আসবে হয়তো, সেটা হচ্ছে মতন আইএসএল তো প্রথমবার হচ্ছে না, আগেও হয়েছে। এই প্রথমবার 2020-তে এসে আমরা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে আমরা আইএসএল এর দেখতে পাবো, যেটা মঞ্চে পাচ্ছি, এবং লাল হলুদ আইএসএল এর মাঠে দেখতে পাবো নতুন মানে একটা টিমের নামে তারা খেলছে, এটিকে মোহনবাগান এবং এসএ ইস্ট বেঙ্গল। এইবার বক্তব্য হচ্ছে যে আমার আইএসএল তো এতদিন ধরে খুব সুষ্ঠুভাবে চলছিল, এইখানে এই দুটো টিম এলো, একটা মানে এক রাশ আবেগ, তার সঙ্গে তাদের পেছন পেছন কিন্তু এসছে একটা মানুষের ভালোবাসা, 100% কোটি কোটি মানুষের ভালোবাসা। জায়গায় গিয়ে কি এই কর্পোরেট ইন্ডাস্ট্রি যে যারা আইএসএলটাকে চালাচ্ছে বা দেখছে, এই যারা রুল করছে আর কি আইএসএল এর উপরে, কোনোভাবে কি এই জায়গাটায় হ্যাম্পার মানে বিবাদ বাদছে কি কোনো একটা বাদতে বাস্তব মানে তুমি যে প্রসঙ্গটা তুলতে চাইছো শঙ্খ, মানে সেটা শুধু ফুটবলের পেরিফেরিতে নয়, এটা বোধহয় গোটা বিশ্বের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে খুব রেলিভেন্ট। সেটা হচ্ছে যে কর্পোরেট যেভাবে যে কোনো ব্যাপারকে দেখে বা দেখায়, সেই বিষয়টার সঙ্গে অরিজিনালিটি, গ্রাউন্ড রিয়েলিটি এবং গ্রাউন্ড রিয়েলিটিতে দাঁড়িয়ে থাকা আবেগ, এই বিষয়টার মধ্যে কোথাও ক্ল্যাশ হচ্ছে কি হচ্ছে না? ডেফিনেটলি ক্ল্যাশ হচ্ছে। এতদিন পর্যন্ত আইএসএল হয়েছে, প্রথম 3 বছর হয়েছে, যে 3 বছর কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, যে সমস্ত আই লিগ টিমগুলো ছিল, এ গ্রেডের টিম ছিল বা হোয়াট এভার, মানে আই লিগের যে সমস্ত টিমগুলো ছিল, তাদের ফুটবলাররাই অনায়াসে আইএসএল খেলতে পারতো, কারণ এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল, সেখান থেকে কিছুদিনের টুর্নামেন্ট তারা খেলে বেরিয়ে আসতো। বিবাদ শুরু হলো কোথা থেকে না, বিবাদ শুরু হলো যেদিন আইএসএল আই লিগ প্যারালাল হলো এবং আইএসএল কে এফএসডিএল তথা এআইএফএফ কর্তৃক 1 নম্বর লিগ এটা প্রমাণ করার চেষ্টাটা শুরু হয়ে গেল ঠিক সেখান থেকে। এবার আজ যখন মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো দুটো
ক্লাব, তাদের আবেগ, তাদের সমর্থকদের, কোটি কোটি সমর্থকদের আগ্রহ একটা টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন কিন্তু বিষয়বস্তুটাকে ওই রোবোটিক কর্পোরেট রুলে হ্যান্ডেল করা কখনোই যাবে না। তুমি যদি মনে করো যে তুমি শুধুমাত্র প্রফেশনাল 4টে লোক আমার রয়েছে, তারা টেকনিক্যালি খুব সুন্দর একটা কিছু প্রেজেন্ট করে দিল, বা আমার প্যাকেজিংটা খুব সুন্দর হলো, যেটা আইএসএল এর ক্ষেত্রে যেটা হয় যে, বা কর্পোরেটের ক্ষেত্রে, এটা আমি অবশ্য ব্যক্তিগত মতামত বলছি, যে মোড়কটা অনেক সুন্দর দেখায়, মানে মোড়কটা অনেক বেশি সুন্দর দেখায়, ভেতরটা নিয়ে প্রশ্ন থেকেই যায়, দিনের শেষে গিয়ে সেই জিনিসটাকে বেচতে হয় তাদের। তো সেই মোড়কটা এখন কিন্তু আর সুন্দর শুধু হলে চলবে না, তোমাকে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা মানে মাথায় রাখতে হবে, এবং তোমাকে কোয়ালিটিটাও মাথায় রাখতে হবে, এবং তুমি যে এক্স্যাক্টলি তোমাকে জায়গাটাকে ব্যালেন্স করতে হবে, কারণ তুমি বহু মানুষের আবেগ নিয়ে খেলছো। এবং এই কারণেই কিন্তু এই বছর, এই যে তুমি বলছো যে যখন থেকে এই দুটো ক্লাব এসেছে তখন থেকে একটার পর একটা ঘটনা ঘটছে, একটার পর একটা বিষয়বস্তু উঠে আসে, তার কারণ বেসিক জায়গাটা হচ্ছে যে যারা আইএসএলটা অর্গানাইজ করছেন তারা কর্পোরেট হ্যান্ডেল ডেফিনেটলি করেছেন, তারা সাপোর্টার্স হ্যান্ডেলও করেছেন, তারা কারণ কেরালা ব্লাস্টার্সের নিজস্ব একটা সাপোর্টার্স রয়েছে, বেঙ্গালুরু একটা নিজস্ব সাপোর্টার্স রয়েছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এই সাপোর্টার যারা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকটাই আরবান। কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সাপোর্টারটা এত বেশি অরিজিনাল এবং এত বেশি মানে ঐতিহ্যশালী বলতে গেলে, কারণ একদম একটা লেগাসির মতো আসতে থাকে, আমার বাবা তার ছেলে তার ছেলে, এই ব্যাপার থেকে আসতে থাকে, মানে একদম প্রত্যন্ত গ্রামের ভিতর থেকে যে মানুষরা খেলা দেখতে আসতো, কিন্তু ইনফ্যাক্ট এখনো আসে। তো সেই সেন্টিমেন্টটা কিন্তু এটা মানে বিয়ন্ড আরবান এন্ড রুরাল, এবং তুমি উই বর্ন উইথ ইট, মানে বাঙালি মানে আমরা জানি হয় মোহনবাগান, নয় ইস্ট বেঙ্গল, কিছু ক্ষেত্রে মোহামেডান, মানে বাঙালি তিনটে খুবই বিভক্ত। কেউ কেউ ফুটবল দেখুক চাই না দেখুক, মানে যারা ফুটবল ফলো করে না তারাও কিন্তু ভাই আমি কিন্তু ইস্ট বেঙ্গল, ভাই আমি কিন্তু মোহনবাগান, এটাকে লেগে যায় ডার্বির আগে, তুমি এটা লক্ষ্য করবে। তো যেটা এই লেভেলের একটা সাপোর্টার বেস নিয়ে পরে কেউ জিতলো কেউ হারলো, সেইটা নিয়ে অ্যানালাইসিস, একটা অ্যানালাইসিস, এবং হয়তো যুক্তি নেই সেখানে কোনো, কিন্তু সে তর্কটা থামবে। সেটা সন্ধ্যাবেলা মোটামুটি খেলা হয়ে যাওয়ার পর একটা চায়ের দোকানে গরম ভাড়ে, গরম চা ভাড়ে, শুধু চায়ের দোকান না, অফিস ডেস্কেও। তো সব জায়গাতে এই যে একটা মাস ইনভলভমেন্ট, অর্থাৎ যেটা তৈরি করা মাস নয়, যেটা অরিজিনাল মাস, যারা গ্রাউন্ড রিয়েলিটি, যারা মাঠে গিয়ে অরিজিনালি ফুটবলটা দেখেন, ফুটবলটা শুধু দেখেন না, ফুটবলটা বাঁচেন, যারা মাঠে না খেললেও ফুটবলটা নিয়ে বাঁচেন বেসিক্যালি, না হলে সবসময় এটা তৈরি হওয়া, আমার বলতে গেলেও গায়ে কাঁটা দেয় এই কথাটা, যে তুমি কি মোহনবাগান কি ইস্ট বেঙ্গল, যে কোনো সাপোর্টারদের ক্ষেত্রে তুমি ডার্বি দেখতে যাও, তুমি দেখতে পাবে কাঁচা গলায় লোকে খেলা দেখতে আসছে। এই সেদিনও মোহনবাগানের যে র্যালিটা হলো আমি দেখেছি, মানে সেখানেও একটা ছবি ভাইরাল হয়েছিল যে একজন কারু মানে তার বাবা বা মা কেউ একজন মারা গেছেন, ধরাচুরো পড়ে তিনি র্যালিতে সামিল হয়েছেন। মানে এই যে আবেগের জায়গাটা, এটা হ্যান্ডেল করা তো সোজা না, এটা তুমি কখনোই খুব মানে ওই ডিউটি স্কেডিউল মেনটেন করে এটাকে হ্যান্ডেল করতে পারবে না, কারণ ওই যে বললাম এই মানুষগুলো কিন্তু ফুটবল নিয়ে বাঁচেন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং ক্ল্যাশ হচ্ছে এই কারণে, এবং আমার ধারণা এই বছর বেশ কিছু ক্ল্যাশ আরো আসবে, কারণ সবে তো কোপ আপ করা শুরু হয়েছে, সবে তো ভারতীয় ফুটবলের আসল চিত্রটা এফএসডিএল কর্তৃপক্ষ দেখতে শুরু করেছেন, সময় লাগবে, কারণ তারা এতদিন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের কোনো ভিডিও না দেখেই প্রকাশ করে অভ্যস্ত। আজ তারা এটা টের পেলেন যে এটা কনসাল্ট না করে আর করা যায় না, তাতে বিতর্ক তৈরি হয়। এবং প্রিন্স অফ ক্যালকাটা বলে যে মানে মহারাজদাকে দেখার জন্য বেহালার গলিতে লোকজন একটা সময় দাঁড়িয়ে থাকতো, বা আজও যিনি মানে বাঙালির সব থেকে বড় গর্বের জায়গা, মানে তাকেও কিন্তু ট্রোল করতে কেউ ছাড়েনি, বা তাকেও সমালোচনা করতে কেউ ছাড়েনি, সেটা ভালো কি মন্দ সেটা পরের কথা, কিন্তু এই আবেগটাকে তুমি অস্বীকার করতে পারো না কোনোভাবেই না। এবং এই নিয়ে দুখানা কমেন্টও আমি পড়ে নিচ্ছি। কৌস্তব দত্ত বলছেন, যে কোনো কর্পোরেট কোম্পানি ইনভেস্ট টু গেট রিটার্নস, টু বি ইট এ গোয়েঙ্কা গ্রুপ অর শ্রী সিমেন্ট গ্রুপ, 100%। এবং আরেকটি কমেন্ট পড়ছি, রমজিৎ শ, আবেগ আর কর্পোরেটকে সমানভাবে পাশাপাশি নিয়ে আসতে হবে ইন্ডিয়ান ফুটবলে। এটা খুব কঠিন, এই কাজটাই আমি বলছি বেশ কঠিন কাজ, কারণ আজকে আপনি যদি মনে করেন যে কর্পোরেটের কিছু কিছু জায়গা থাকে যে আমি এই মাপা চৌকো জায়গাটার বাইরে আমি বেরোবো না, বা আমি আমার মতো করে এই জায়গাটা তৈরি করবো কারণ আমার কাছে পয়সা আছে, এটা দিয়ে চলা খুব মুশকিল যখন মাস চলে আসে। আর এখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ইনক্লুশন মানে কিন্তু 1 কোটি কোটি মানুষকে এক জায়গায় নিয়ে আসা, খুব ডিফিকাল্ট এটা হ্যান্ডেল করা।
করা, এইটাই খুব কঠিন কাজ। যে কাজটা ইন্ডিয়ান ফুটবল, আমার মত বা আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবল এতদিন আমরা খুব বলছি, আমরাও বলেছি বা বারবারই আমরা বলেছি যে কোথাও একটা কর্পোরেটাইজড হওয়া উচিত, কোথাও একটা সিস্টেমেটিক হওয়া উচিত। এইবার সমস্ত আবেগকে সম্মান জানিয়ে সিস্টেমে আনার যে কঠিনতম কাজটা, সেই কাজটা কিন্তু এই বছর থেকে শুরু হলো। কারণ আইএসএল এর মতো, যেটাকে আমরা কর্পোরেট বলে আসছি, যেটাকে আমরা সিস্টেমে সেরা চূড়ান্ত বেশ কিছু মানুষ মনে করছেন, যেটাকে যে লিগটাকে মনে করা হচ্ছে যে গোটা দেশের জন্য, শুধুমাত্র আর গোয়া, কলকাতা, কেরালা এই পকেটগুলোর মধ্যে সীমিত থাকবে না, এই যে ভাবনাটা থেকে তৈরি করা একটা লিগ, সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন সেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল আসছে, তখন কিন্তু আসল চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে যে কি করে এই দুটোকে আমরা পাশাপাশি আনবো, বা কি করে তুমি এই দুটোকে একসাথে জেল করবে। কাজেই একটা ভিডিও বানানো ভীষণ ভালো লাগে যে হ্যাঁ একটা ভাই ফিফা ওয়ার্ল্ড কাপের প্রমোশনাল ভিডিও হয়, আই লিগের হয় না, আইএসএল এর হয়, কিন্তু আইএসএল এর প্রমোশনাল ভিডিওটা বানিয়ে দিলেই চলবে না। তোমাকে কিন্তু সেটা বানাবার আগে 8 থেকে 80 বার ভাবতে হবে যে আমি কি বানাতে পারবো, আমি কোথাও গিয়ে কোথাও ক্ল্যাশ করবে না তো, কাদের নিয়ে বানাচ্ছি, কাদের জন্য বানাচ্ছি। কারণ এন্ড অফ দ্য ডে কিন্তু যে কর্পোরেটই ইনভেস্ট করুক, তারা কিন্তু শুধুমাত্র ক্লাব বা ফুটবল ইনভেস্ট করছেন না, তারা কিন্তু ইনভেস্টটা করতে আসছেন এই টিমগুলোর কোটি কোটি সমর্থক এবং ফলোয়ারকে দেখে। কাজেই এই কথাটা মাথায় রাখতে হবে যে সমর্থকদের আবেগ এখানে শেষ কথা বলবে। ফ্যাক্ট, এটা খুব সত্যি কথা। ঠিক কথা। আমি আরো কতগুলো কমেন্ট পড়ে নেবো। প্রসেনজিৎ দাস বলে লিখে পাঠিয়েছেন, দুর্দান্ত রিপোর্টিং মৌতানদি, থ্যাংক ইউ সো মাচ, আমাদের ধন্যবাদ আমাদের তরফ থেকে। শুভজিৎ মুখার্জি বলছেন, কর্পোরেট হাউসগুলো কি প্যাশন মানে বোঝে না, ওরা এটাকে শুধু এন্টারটেনমেন্ট প্যাকেজ বানাতে চাইছে, প্রপার ইউথ ডেভেলপমেন্ট ছাড়া ফিউচার কি? দেখুন, ইউথ ডেভেলপমেন্টে কিন্তু আইএসএল এর টিমগুলোকে একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয়। এবার সেটা প্রপারলি হবে কি হবে না, এগুলো কিন্তু মানে হচ্ছে না আমি এটা বলবো না। ইউথ ডেভেলপমেন্টের প্রসঙ্গটা যদি স্পেশালি আনেন, তার কারণ ইউথ ডেভেলপমেন্টের দিকে আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে যদি দেখি, আমাদের কিন্তু বহু ফুটবলার ইউথ ডেভেলপমেন্টে উঠে আসে। ইনফ্যাক্ট এটিকের যে একাডেমি, সেখান থেকেও কিন্তু বেশ কিছু ফুটবলার বা বেশ কিছু টুর্নামেন্টে এটিকে একাডেমি কিন্তু বেশ ভালো ফল করেওছে টুকটাক, একদম নয় সেটা বলবো না। 6 বছর একটা লিগ এসছে তাদেরই। এবার ইউথ ডেভেলপমেন্টের ফল পেতে গেলে মিনিমাম 7 থেকে 10 বছরের দিকে তাকাতে হয়, তারপর বলা যায় যে ইউথ ডেভেলপমেন্টের ফল আসছে কি আসছে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না ইউথ ডেভেলপমেন্ট নিয়ে খুব বেশি প্রবলেম হবে। তো আজ যখন মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো এন্টিটিটা এর সাথে যুক্ত হচ্ছে, তাতে নিশ্চয়ই আরো বেটারমেন্ট পাওয়া যাবে। কারণ ওই যে বললাম যে মানে ফুটবলে মধ্যবিত্ত সরে যাওয়ার একটা সমস্যা, বিশেষ করে ভারতবর্ষে এবং কলকাতায় একটা সময় আমরা দেখেছি। আমার ধারণা এই প্রবলেমটা হয়তো এই যে প্যাকেজিং, যেটার খারাপ দিকটা নিয়ে একটু আগে বলছিলাম, তার একটা বড় ভালো দিক এটা, যে মধ্যবিত্ত ফুটবল থেকে সরে গেছিল, তারা কিন্তু কোথাও একটা না ফুটবলে আমার ছেলেটাকে দেওয়া যায় এই ভাবনাটা হয়তো ভাবতে শুরু করবেন, এটা আমরা বলতে পারি। কারণ ওই প্যাকেজিংটা লাগে, মানুষের চমক লাগে, চটক লাগে। গলিতে গলিতে ক্রিকেটের কোচিং ক্যাম্প তৈরি হওয়ার জন্য 1983 একটা বিশ্বকাপ লেগেছিল ভারতবর্ষে। তো সেরকম ভাবেই ইন্টারন্যাশনাল এক্সপোজার বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেশের দল, ফুটবল দলকে যেভাবে জিততে হবে, এটা যেমন ক্রাইটেরিয়া, ফুটবলের র্যাঙ্ক যেমন বেটার করতে হবে ভারতবর্ষকে, সেটা যেমন ক্রাইটেরিয়া, ঠিক তেমনই ফুটবলে একটা প্যাকেজিং দরকার। আমাদের ফুটবলটা সত্যি একটু বেশি আলুথালু ছিল, সেই জায়গা থেকে হয়তো কোথাও মধ্যবিত্ত একটু উন্নাসিক হচ্ছিল, একটু সরে যাচ্ছিল, সেটা গ্যালারি থেকেই হোক বা ফুটবল মাঠ থেকে। এটা আমরা দেখেছি 70-এর দশক বা 80-র দশকের শুরুর দিকেও যে মধ্যবিত্ত ফ্যামিলিগুলো থেকে বড় বড় ফুটবলারদের নাম উঠে পেয়েছি আমরা, ইদানিং কালে সেটা হয়তো খুব বেশি পাওয়া যাচ্ছিল না, খোদ স্পেশালি খোদ কলকাতার বুকে বলা যায়। এটা হয়তো আর একটা বিতর্কের জায়গা সেটা, তবে হ্যাঁ এইটা আমার মনে হয় এটা লাগবে। কিন্তু হ্যাঁ এন্টারটেনমেন্ট প্যাকেজটাকেও লাগে, কিন্তু সেটার সাথে ওই যে বললাম ইমোশনকে ঘা না দিয়ে এন্টারটেনমেন্ট প্যাকেজটা বানাতেও কিন্তু তোমার মেধা লাগে। তো কাজেই সবকিছু করতে হবে অনেক বেশি সাবধানে, অনেক বেশি ভেবে, না হলে কিন্তু পরবর্তীকালেও এ ধরনের ক্ল্যাশ, এ ধরনের বিতর্ক তৈরি হবে। সবার ঊর্ধ্বে আমার দর্শক, সবার ঊর্ধ্বে আমার সমর্থক, মানে তাদের জন্যই সবাই, মানে সহজ কথা আমি বলছি যে সবকিছুর প্লাস মাইনাস থাকে। আমি ব্যক্তিগতভাবে কখনোই সমর্থন করতে পারি না যে গ্যালারিতে কেউ চিৎকার করে গালাগাল দেয়, বা অনেক সময় গ্যালারিতে অনেক ঘটনা দেখা যায় যেটা ঘটার কথা না। কিন্তু আমাকে তো এটা মানতে হবে যে সবকিছুরই প্লাস মাইনাস দিক থাকে। ওই দু একটা ছুটকো ছাটকা বিক্ষিপ্ত ঘটনা দিয়ে তো আমি গ্যালারিটাকে অপমান করতে পারি না।
গ্যালারিটাকে তো আমি কখনোই অস্বীকার করতে পারি না, কারণ এন্ড অফ দ্য ডে সবকিছুর বাইরে যারা ইনভেস্ট করতে আসছে তারা তো সেই মানুষগুলোকে দেখেই আসছে, তাদের সমর্থন, তাদের আবেগ, সেটা দেখেই আসছে। না হলে কি আছে, শুধুমাত্র সাফল্য দেখে তো নয়। এক্স্যাক্টলি। শোয়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা, আর একটা কমেন্ট নেব। সৌরজিৎ শাহ বলছেন, মৌতানদি এবং শঙ্কদা তোমাদের দুজনকেই একটা কোয়েশ্চেন করছি, কোন 4টে টিমকে সেমিফাইনালে দেখবে এই সিজনে অ্যাজ পার টিম রাইট নাও? এবং অজয় না তো এই প্রশ্নটাই করেছেন, টপ 4টে টিম কে কে হতে পারে এই মুহূর্তে? আমার মনে হয়, অন্তত আমার অত ফুটবল বোধ নেই যে আমি এই জায়গায় টিম দেখে বলে দেবো কোন 4টে টিমকে আমি সেরা মানে টপ 4-এ দেখতে পাবো। তবে অবশ্যই দেখতে চাইবো মোহনবাগান ইস্ট বেঙ্গলকে অবশ্যই টপ 4-এ, এবং আমার ধারণা হয়তো দেখবো, এটা আমার ধারণা সব দিক থেকে। তার বাইরে বরং আলোচনা করি, হ্যাঁ সে তো ডেফিনেটলি, ডার্বি যদি ফাইনাল হয় আরো ভালো, এর থেকে বড় আকর্ষণীয় প্যাকেজ কিছু হবে না। বাট তার বাইরে আমি বলবো যে মানে আমার অ্যাপারেন্টলি যেটুকু ফুটবল বোধ তা দেখে যেটুকু মনে হয়েছে যে তাতে কেরালা ব্লাস্টার টিমটাকে আমার বেশ চোখে লাগছে, তাদের রিক্রুটমেন্ট, তাদের সবকিছু দেখে। এবং কিবু ভিকুনার সাকসেস একটা ব্যাপার, আমি অবভিয়াসলি গতবারের আই লিগের সাকসেসের রেট দিয়ে কিবু ভিকুনাকে মাপছি না, কিন্তু একটা কথা তো মাথায় রাখতে হবে যে ভারতীয় ফুটবলটাকে একটা বছর ধরে চিনে ফেলাটাও একটা ব্যাপার। বেঙ্গালুরু যে কোনো টুর্নামেন্টে বেস্ট মানে ফেভারিটের মধ্যে থাকে, এবারেও বেঙ্গালুরু ডেফিনেটলি ফেভারিটের মধ্যে থাকবে, তবে মাঠে নামার আগে এই কথাগুলো বলাটাও একটু বোকামি হয়ে যাচ্ছে, এটাও আমি মনে করি। তো এই দুটো টিমের বাইরে আমার মনে হয়েছে এই কেরালা, বেঙ্গালুরু এবং অবভিয়াসলি টু সাম এক্সটেন্ট আমার মনে হয়েছে, আমি জানি না ওড়িশা এফসি কি করবে, ওড়িশা এফসির দিকেও আমার মনে হয় নজর সবার থাকবে, কারণ অনেক মানে নতুন একটা ব্যাপার রয়েছে, তো সেই জায়গা থেকে দেখা যাক। হায়দ্রাবাদ আলোচনায় আছে, বাট এখন মানে অ্যাকচুয়ালি প্রথম 4-এ কাকে দেখবো বলাটা মুশকিল, বাট এই সবকিছু মাঝখানে ওই কেরালা এবং বেঙ্গালুরুকে আমি সবসময় একটু বেশি সম্মান দেবো, মানে আমার ধারণা যে একটা কিছু করতে পারে। আমাদের টিম, আমাদের দুটো টিম নিয়ে কে টপ 4-এ থাকবে আমি জানি না, তবে সারা বছর খবরে থাকবে মোহনবাগান ইস্ট বেঙ্গল, এটুকু বলা যেতে পারে। একদমই। তো এরকমই সমর্থকদের ভালোবাসা আরো থাকুক, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য, আমাদের এত কমেন্ট করার জন্য। আজকের সময় একদম শেষ, এখানেই অ্যাড্রেস স্পোর্টস শেষ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ মৌতান আমাদের সাথে থাকার জন্য। তো এইরকম অ্যাড্রেস স্পোর্টসে আরো কিছু ফ্রেশ টপিক নিয়ে আবার আগামীকাল চলে আসবো আমি এবং মৌতান। ততক্ষণ বিশদ খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আর ওই নিউজের পর্দায়।